আসসালামু আলাইকুম সবাইকে। রীতিতা গল্পের 13 নম্বর ও শেষ পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আজ তার স্বামীর এরকম পশুর আচরণ দেখে ঘৃণায় কান্না করতে লাগলো রিদিতা, এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা নিমেষেই ঘৃণায় পরিণত হয়ে গেল। রাতটা রিদিতা নির্ঘুমে কেটে গেল। অপরদিকে তার স্বামী যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে। সকালবেলা কেমন জানি মাথা ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে গেল। দুই হাত দিয়ে মাথা চেপে চোখ মিলে সামনের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কি ব্যাপার, রিদিতা আমার বিছানায় হাঁটু মেরে বসে কান্না করছে কেন? আর তার পরনের বস্ত্র এমন এলোমেলো কেন? এসব চিন্তা ভাবনা বিচ্ছেদ ঘটিয়ে রিদিতাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিছানায় কি করে এলে? রিদিতা বলল, চুপ, আরেকটা কথাও আপনি বলবেন না। খুব সাজা সাজা হচ্ছে। কি মনে করেছেন আমি আপনার প্রতি দুর্বল দেখে মদ খেয়ে এসে আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবেন, আর সেটা আমি মুখ বুজে সহ্য করব? কখনোই না। কাল রাতে ড্রিঙ্কস করার কথা নিমেষেই মনে পড়ে গেল। নেশার ঘুরে তাহলে রিদিতার সঙ্গে এসব করেছি? ছি, নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমি কি করেছি? এটা বড্ড অন্যায়। নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছে। এসব ভাবতে ভাবতে রিদিতা বলল, আমি আর এখানে থাকবো না। যেখানে স্বামীর ভালোবাসা নেই, স্ত্রীর প্রাপ্য মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনার রাগ ভাঙিয়ে আপন করে নিব, কিন্তু সেই সুযোগ তো আর হলো না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। অসহায় কণ্ঠে রিদিতা বলল, আমাকে তাড়ানোর জন্য তো আপনি মদ খেতে শুরু করেছেন। হয়তো ভেবেছেন এই মদ খেয়ে এসে আমার সঙ্গে শারীরিক নির্যাতন করলেই আমি চলে যাব। এইসব ভেবেই তো এসব করেছেন, তাই না? আমি বললাম, রিদিতা আমি আসলে। বলতেই রিদিতা আমাকে থামিয়ে বলল, ওই মুখে আমার নাম আর নিবেন না প্লিজ। আপনার এই ভালো মুখোশের পিছনে একটা নরপশুর আচরণ দেখেছি, সেটা আমি কখনো ভুলতে পারবো না। আমি বললাম, বিশ্বাস করো আমি ইচ্ছে করে ড্রিঙ্ক করিনি। ওই জুয়েল আমাকে জোর করে এসব সাইপাস খাইয়েছে, নয়তো কখনো এসব খেতাম না। তারপর বলল, এসব মিথ্যা কথা বলে সত্যটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। প্রকৃতপক্ষে আপনি আমাকে তাড়ানোর জন্য এসব অবলম্বন করেছেন। আমি বললাম, তোমার সঙ্গে মিসবিহেভ করলে অনেক আগেই করতাম, তা তো করিনি। কাল রাতের ঘটনা দুর্ঘটনা ভেবে ভুলে যাও প্লিজ। রিদিতা বলল, সম্ভব না, আমি আজই চলে যাচ্ছি। আমি নিশ্চুপ হয়ে রইলাম। রিদিতা এই বলে তার ব্যবহৃত জিনিসপত্র সুটকেসে পড়ে যে রুম থেকে বের হবে ঠিক তখনই রিদিতার সামনে দাঁড়িয়ে বলল, সত্যি সত্যি কি চলে যাচ্ছ? রিদিতা বলল, যে স্বামী রাতের আধারে মদ খেয়ে এসে তার স্ত্রীর সঙ্গে অসভ্যমি করে, সে আর যাই হোক ভালো কেউ হতে পারে না। তার কাছে থাকার চেয়ে একাকিত্ব থাকাই ভালো। আমি বললাম, রিদিতা বিশ্বাস করো আমি এসব ছাইপাস আগে কখনো ছুঁয়েও দেখিনি। কাল রাতে হঠাৎ ওরা আমাকে ড্রিঙ্কস করতে বাধ্য করছে, নয়তো এসব খেতাম না। রিদিতা বলল, আপনার সব অবহেলা আমি মেনে নিতে পারবো, কিন্তু নেশা করে নিজেকে তিলে তিলে শেষ করবেন তা তো আমি দেখতে পারবো না। প্রয়োজন ক্রমে আমাদের মাঝে ডিভোর্সের ব্যবস্থা গ্রহণ করুন, তবু আপনি ভালো থাকেন। আমাকে তাড়ানোর জন্যই তো এসব প্ল্যান আপনার, তাই না? আমি নিশ্চুপ হয়ে আবারও দাঁড়িয়ে রইলাম। রিদিতা বলল, অনেক হয়েছে, এবার আমাকে যেতে দিন। আমি বললাম, রিদিতা তুমি কিন্তু আমাকে রীতিমতো ভুল ভাবছো। হ্যাঁ মানছি কাল রাতে যা হয়েছে সেটা অন্যায়, কিন্তু কালকের টপিক নিয়ে তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। রিদিকা বলল, কোন অধিকার নিয়ে এখানে থাকবো বলতে পারো? আমি আবারও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর বলল, আমাদের বিয়ের প্রায় 2 মাস হয়ে গেল, কই কখনো তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলোনি। আমি আগ বাড়িয়ে কথা বললেও তুমি এড়িয়ে যেতে। যখন তুমি অফিসে কাজ করতে তখন ননসেন্সের মতো ঠিকই ফোন কিংবা মেসেজে বলতাম খাবার খেয়েছো কিনা, কিন্তু তুমি তো আমাকে সেটার কথা জিজ্ঞেস করতে না যে আমিও খেয়েছি কিনা। গ্রামে যখন কাকিমা তানিশা তাদের সঙ্গে একত্রে থাকতাম তখন তোমার অবহেলাগুলো সহ্য করে নিতে সহজ হতো। তখন কথা বলার জন্য তানিশা কিংবা কাকিমা থাকতো, কিন্তু ঢাকায় এসে তো সারাক্ষণ বাসাতে একাই থাকতে হচ্ছে, যার দরুন একাকিত্ব থাকার কষ্টটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। একাকিত্বর রেশ কাটানোর জন্য যখন তোমার ফোনে কল কিংবা মেসেজ দিতাম কথা বলার জন্য, তখন তুমি আমার কল মেসেজ দেখেও না দেখার ভান করে ফোনটা অবহেলায় রেখে দিতে, সেটা আমি ভালো করে বুঝতে পারতাম। তারপরও কেন জানি আমার কাছে মনে হতো তুমি ঠিকই আমাকে মেনে নেবে। সে ধারণা আমার ভুল প্রমাণিত হয়েছে কাল রাতেই। তোমার পশুর আচরণ আমাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে। যাই হোক, এতদিন তোমাকে অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করতে চাই না, ভালো থেকো। রিদিতা এইটুকু বলে আমার পাশ কাটিয়ে গুটি গুটি পায়ে চলে যেতে লাগলো। তাকে কি বলে আটকাবো? যদিও বিয়েটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে, কিন্তু রিদিতাকে তো কখনো স্ত্রী হিসেবে মেনে নেয়নি। সে আমার জন্য রোজ খাবার নিয়ে টেবিলে বসে থাকলেও তার সঙ্গে কখনো খাবার খেতাম না। ঢাকায় এসে রিদিতাকে তো একাকিত্ব রেখেছিলাম, কখনো অফিস থেকে একটু আগে এসে তার সঙ্গে সময় কাটাইনি। রিদিতাকে এইভাবে অবহেলা করাটা আমার উচিত হয়নি। তারপর কাল যে ঘটনা ঘটেছে, এতে নিশ্চয়ই রিদিতা আমার উপর অনেক রেগে আছে। এর জন্য হয়তো চলে যেতে চাচ্ছে। যেভাবে হোক রিদিতাকে ফিরাতে হবে, যেই ভাবা সেই কাজ। দ্রুত বাহিরে এসে ডান বামে খুঁজতে লাগলাম। কিছু দূর যেতেই লক্ষ্য করলাম রিদিতা একটা রিকশায় উঠেছে, এবং রিকশাওয়ালা মামা তার রিকশা নিয়ে রওনা দিবে। তার মধ্যে ওখানে দৌড়ে রিকশাওয়ালা মামাকে গিয়ে বললাম, রিকশাওয়ালাকে বললাম, মামা দাঁড়ান দাঁড়ান। রিকশাওয়ালা মামা বলল, এই কি করছিলে বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। আমি বললাম, হলে হতো, সমস্যা নেই, কিন্তু ম্যাডামকে নিয়ে কোথায় যাচ্ছেন? রিকশাওয়ালা মামা বলল, এই তো বাস স্ট্যান্ড। তারপর রিদিতা বলল, মামা জলদি যান, এই ফালতু লোকের বকবক শোনাতে। তারপর রিদিতা বলল, মামা আপনি জলদি যান তো, এইসব পাবলিকের ফালতু বকবক শোনার থেকে না শোনাই ভালো। তারপর আমি রিকশায় উঠে গেলাম। তারপর বললাম, ওই হ্যালো, আমি তোমার কাছে এই ফালতু পাবলিক হয়ে গেলাম? রিদিতা বিরক্ত হয়ে বলল,
বলল, মামা আপনি এনাকে কিছু বলছেন না কেন? রিক্সাওয়ালা মামা বলল, বাবা অপরিচিত মেয়েদের সঙ্গে এইভাবে রিক্সায় ওঠা উচিত না, অনুগ্রহ করে নেমে যাও। আমি বললাম, মামা আপনি বুঝতে পারছেন না, এই আমার সহধর্মিণী হৃদিতা, আজ একটু মনোমালিন্য হয়েছে দেখে রাগ করে তার বাপের বাড়ি চলে যাচ্ছে। রিক্সাওয়ালা মামা বলল, ওহ এই ব্যাপার। আমি বললাম, মামা আপনি রিক্সা ঘোরান, বাস স্ট্যান্ডে যেতে হবে না, পার্কের ওইদিকে নিয়ে যান। হৃদিতা বলল, এই আপনি রিক্সা থেকে নামবেন নাকি লোকজন ডেকে এনে গণপিটুনি খাওয়াবো? আমি হেসে বললাম, তোমার ইচ্ছে। হৃদিতা একটু চিৎকার মেরে বলতে যাবে, কেউ কোথায় আছো, তার আগেই হৃদিতার মুখ চেপে ধরলাম। আমি বললাম, এই তোমার মাথায় কি সত্যি সত্যি তার ছেড়ে গেল নাকি? হ্যাঁ। হৃদিতা রেগে বলল, আপনি রিক্সা থেকে নামবেন নাকি আমি সত্যি সত্যি লোকজন ডাকবো? আমি বললাম, না থাক, পাবলিককে কিছু বলতে হবে না, আমি নিজেই নেমে যাচ্ছি। ভেবেছিলাম তোমার অভিমান ভাঙিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাব, কিন্তু তা তো আর হলো না। মামা রিক্সাটা থামান একটু। আমি কথাগুলো একটু অভিনয় করে বললাম। এইদিকে হৃদিতা আমার রিক্সা থেকে নামার কথা শুনে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলল না। হয়তো হৃদিতাও চাচ্ছে তার রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে যাব। আমি বললাম, মামা আপনি বরং ওনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যান। ভেবেছিলাম আমার কথাও শুনবে, কিন্তু আর হলো না। এই বলে রিক্সা থেকে নেমে পড়লাম। হৃদিতা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে বুঝাতে চাচ্ছিল যে আমার সঙ্গে যেতে রাজি। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বললাম, মামা আপনি দাঁড়িয়ে আছেন কেন, ওকে নিয়ে যান। এই বলে ওখান থেকে সরে আসলাম। আপনারা কি ভাবছেন বাসায় চলে আসছি? না, হৃদিতা যে রিক্সায় যাচ্ছে তার পিছনে আরেকটা রিক্সা নিয়ে তাকে ফলো করছি, দেখি সে কোথায় যায়। অপরদিকে হৃদিতা কান্না করে বলল, দেখলেন মামা, ও এক নম্বরের একটা স্বার্থপর, শুধু তার নিজের রাগ অভিমানটাই সে প্রাধান্য দেয়। আমি যে তার সঙ্গে অভিমান করে বসে আছি সেদিকে তার ভ্রুক্ষেপই নেই। রিক্সাওয়ালা মামা বলল, দেখো মা, স্বামী স্ত্রীর মাঝে এসব মান অভিমান ভুল বুঝাবুঝি হয়েই থাকে, এই বলে কি চলে যেতে হয়? আমি বলি কি, তুমি বরং বাসায় ফিরে যাও। হৃদিতা কান্না করে করে বলল, ওই বাসায় আমি আর যাবই না, আপনি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যান। রিক্সাওয়ালা মামা বলল, আচ্ছা ঠিক আছে। এইদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম, এই রে সেরেছে, হৃদিতা তো সত্যি সত্যি বাস স্ট্যান্ডে চলে আসলো, তার মানে গ্রামেই চলে যাবে। না, সেটা হতে দেওয়া যাবে না, তার আগে আমাকে কিছু একটা করতে হবে। হৃদিতা এইদিকে বাস স্ট্যান্ডে গিয়ে রীতিমতো বক্সিগঞ্জ কাউন্টার গিয়ে টিকিটও নিয়ে ফেলেছে। ব্যাস, হৃদিতার আগে রনি সে বাসে উঠে পড়লো হৃদিতাকে সারপ্রাইজ দিবে বলে। কিছুক্ষণ পর হৃদিতা বাসে উঠলো, ডানে বামে তাকিয়ে তার সিট খোঁজার চেষ্টা করলো এবং পেয়েও গেল। হৃদিতা তার মতো সিটে গিয়ে বসলো এবং চোখের জল মুছতে লাগলো। এইদিকে বাসে থাকা এক ঝালমুড়িওয়ালার কাছ থেকে মিনি দোকানটা নিয়ে রনি হৃদিতার কাছে গিয়ে বলল, ম্যাডাম ঝালমুড়ি খাবেন? হঠাৎ রনির কণ্ঠ শুনে হৃদিতা অপর দিকে তাকিয়ে রনিকে ঝালমুড়িওয়ালা অবস্থায় দেখে তার নিজের হাসিটা আর চেপে রাখতে পারলো না। কান্নামাখা হাসি নিয়ে বলল, তুমি এখানে কেন? রনি বলল, আমার বউটাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। হৃদিতা বলল, তখন ফিরালে না কেন? আমি বললাম, দেখতেছিলাম তুমি কি আমাকে সত্যিই ছেড়ে যাও নাকি সব রাগ অভিমান ভুলে আমার কাছে ফিরে আসো, সেটাই আমি দেখতেছিলাম। হৃদিতা বলল, তো কি দেখলে? আমি বললাম, দেখলাম আমার স্ত্রী তার নিজের রাগ অভিমানের প্রতি অটুট, সে তার স্বামীকে ছেড়ে সত্যি সত্যিই চলে যাচ্ছে, তাই তো তাকে ফিরিয়ে নিতে চলে আসলাম। হৃদিতা বলল, সরি, আর সম্ভব না, অনেক দেরি করে ফেলেছ। আমি বললাম, আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে আর অবহেলা করব না, আর কষ্টও দিব না, সবসময় ভালোবাসবো, তোমাকে যথেষ্ট সময়ও দিব, কোনোভাবেই তোমাকে এড়িয়ে চলবো না, প্লিজ তবুও আমার সঙ্গে বাসায় চলো। হৃদিতা নিশ্চুপ মেরে বসে রইল। তারপর আমি আবার বললাম, হৃদিতা চুপ করে থেকো না, বাস কিন্তু এখনই ছেড়ে দেবে, আর দেরি করো না, আমার সঙ্গে বাসায় চলো প্লিজ। হৃদিতা বলল, না যাব না। আমি বললাম, এই বাস ভর্তি লোকজনের সামনে কোনো সিন ক্রিয়েট করো না, প্লিজ বাসায় চলো। হৃদিতা তার স্বামীর এরকম অনুরোধে তার রাগ অভিমান নিমিশেই পানি হয়ে গেল। হৃদিতা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে বাসায় ফিরবো, তবে আমার মাথায় হাত রেখে তোমার প্রতিজ্ঞা করতে হবে যে আর কোনোদিন ওইসব ড্রিঙ্কস করবে না। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, করবো না, এখন তো চলো। হৃদিতা বলল, আচ্ছা ঠিক আছে চলো। বাস থেকে নামার পর হৃদিতা বলল, তোমার জন্য শুধু শুধু 500 টাকা জরিমানা খেতে হলো। আমি বললাম, কোথায় জরিমানা খেলে? হৃদিতা বলল, এই বাসের টিকিট কেটেও যেতে পারলাম না, মাঝখান থেকে টাকাটা উধাও হয়ে গেল। আমি বললাম, তোমার তো শুধু টাকা চলে গেল, আর আমার কাছ থেকে যে বউ চলে যাচ্ছিল, সে একবার চলে গেলে তাকে কোথায় খুঁজে পেতাম? হৃদিতা হেসে হেসে বলল, আরেকটা বিয়ে করে নিতে, তাহলে ঝামেলা চুকে যেত। আমি বললাম, হ্যাঁ আমিও সেটাই ভাবছি, আরেকটা বিয়ে করলে মন্দ হয় না। বেশ, কথা শুনে হৃদিতা রেগে গলা চেপে ধরে বলে উঠলো, আমাকে অবহেলা করবি তো মেনে নেব, কিন্তু আরেকটা বিয়ে করার কথা মুখে নেবি না, গলা চেপে মেরে ফেলবো একদম। আমি বললাম, আরে আরে কি করছো, ছাড়ো আমাকে, পাঠক ভাইয়েরা তো দেখছে। হৃদিতা বলল, দেখলে দেখুক, তাতে আমার কি। আর এরই মাঝে সমাপ্ত হয়ে গেল আমাদের হৃদিতা গল্পটি। তো গল্পটি পরে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সিজন 2 চান কিনা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।